ভালো ছিল না। আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না। তোমরা হয়তো দেখেছিলে একটা প্র্যাঙ্ক ভিডিও, যেটা আমার গায়ে জল ঢেলেছিল, লাস্ট প্র্যাঙ্ক ভিডিওটা এখন হয়তো নেই। সেই দিনই আমি বাড়িতে আসি, আমার মার শরীর ভালো ছিল না বলে আমি জানিয়ে আসি মা অসুস্থ, আমি একটু 2 দিন বাড়িতে গিয়ে থাকবো। আমায় ভালোভাবে বললো যাও। মার শরীর 2 দিন আমি ছিলাম। 3 দিনে দিন যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে, আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস আয়, কারণ আমার শ্বশুর বাড়ির থেকে যাওয়ার পারমিশন ছিল না, আমায় যেতেও দিত না। তো আমি তার পারমিশন নিয়ে ফোন করে যে দিদি এরম নিমন্ত্রণ করেছে, আমি কি যাব? তখন আমায় বললো যে হ্যাঁ যাবি, তাহলে যা। গেছি, ওই রাতটা ছিলাম। পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি আয়, এখনই বাড়ি আয়। আমি বললাম খুব রোদ্দুর, আমি বিকেলে যাই। ও বললো না, তোর ভিডিও করতে হবে, কোনো হুঁশ নেই তোর, এই নেই সেই নেই। ও সে ফোনটা কাটলো, তার বোন সাথে সাথে ফোন করে গরম দিল, তোমার কোনো হুঁশতাল নেই, আমি জানি তুমি কালকেই বাড়ি আসবা, এখনো বাড়ি আসোনি, তোমার কোনো হুঁশজ্ঞান নেই যে ভিডিও বানাতে হয়, এই করতে হয়। সে ফোনটা কাটলো, আমি কোনো একটা উত্তর দিইনি তখনও। তারপর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে হবে না, তুই আমায় ডিভোর্স দে, ডিভোর্স। ওই সময় আমার যায় মাথাটা গরম হয়, আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো, কোনো ঝামেলাঝাটির কোনো ব্যাপার নেই। সেই কথাটা বলে আমি বাড়ি আসি। তার মা কিন্তু তার ছেলেকে মানে ছেলেকে পাঠিয়ে দিলে পারতো যে যা বাবা বৌমাকে বাড়ি নিয়ে আয়। তার মা সেটা করেনি। তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না, আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই। গুজরাটে তার মামারা থাকে, প্রথমে তার মামাকে ফোন করে বলে এই এই ঝামেলা হচ্ছে। তার মামা যখন আমায় ফোন করে, আমি ভালোভাবে সম্মানের সাথে মামার সাথে কথা বলি যে মামা ও আমার সঙ্গে খুব ঝামেলা করে, আমার সঙ্গে প্রত্যেকদিন অশান্তি করে, ঝামেলা হলে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয়, আমায় মারধর করে, আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে, সবসময় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি সেই বাড়িতে কি করে যাই? আমি কি কুকুর নাকি যে 3 জন মিলে সেই বাড়ি থেকে তাড়াবে, আমি আবার একা একা সেখান দিয়ে চলে যাব? তো এই ঝামেলার পরে সে আবার ফোন করে আসবি না তো আমার সংসার, আসবি না তো? আমি রাগের মাথায় বলি যে না আমি যাব না। বললো ঠিক আছে তাই রাখ, তুই ডিভোর্স পেপার পাঠিয়ে দিস। আমি রাজি হই। তো তারপরে 1 সপ্তাহ উপরে হয়ে গেছে, তাদের কোনো হোশ জ্ঞান নেই, নিজেরা নিজেরা বেশ দিব্যি ভিডিও বানাচ্ছিল। এখন পয়েন্ট হচ্ছে এটা, তোমরা যখন নিজেরা নিজেরা ভিডিওটা বানাতেই পারবা, তাহলে ওই একটা দিন জাস্ট কিছু ঘন্টার জন্য তোমাদের কি এমন অসুবিধা হয়ে গেছিল যে আমি একটু দিদি বাড়িতে ছিলাম। বাড়ি আসি, তার মা পাঠায় না। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন আসে, যখন দেখে না অনেক দূর ব্যাপার এগিয়ে যাচ্ছে, আমি কোনো কন্ট্যাক্টই রাখছি না। তারপর সে আমায় নিতে আসে তার একটা বন্ধুকে নিয়ে। বললো চল চল অনেক হয়েছে বাড়ি চল, যা হয়েছে হয়েছে বাড়ি চল। আমার রাগ ছিল, অনেক রাগ তখন, আরো আগের তো ঝামেলা ছিলই। আমি তখন বলি যে না আমি যাব না। আমায় 2 থেকে 3 বার জোর করে যাওয়ার জন্য, এর বেশি না। আমি বলি যে না আমি ফাইনাল ডিসিশন যাবো না। আমায় বলে আমি কিন্তু আর জীবনও নিতে আসতে পারবো না, এরম ভাবে। বললাম ঠিক আছে আমি তো যাবো না, না করে দিয়েছি। তার ব্যাগে আমি জামা প্যান্ট ভরে নিয়ে আসি বাপের বাড়ি আসার জন্য। সে বলে তুই যাবি না তো আমার ব্যাগটা দে। সে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে। সে আমার জন্য আসেনি, সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায়। তারপরেও কিছুদিন আসেনি। তারপর তার বোনেরা বললো, তার বোন আমায় মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না, দাদা আর মা টেনশনে রয়েছে, বাড়ি আসলে বাড়ি আসো। আর তোমার যদি না আসছে, আমরা গ্রামে থাকি, যে তুমি 1 মাস বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবে এরকম হবে না, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও, হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো, নাই তুমি ডিভোর্স দিয়ে দাও। তার বোনেরও এটাই কথা ছিল। তখন আমি ডিভোর্স দিতে রাজি হয়নি। তারপরে তারা তারা ঠিক করে তার মাকে নিয়ে একদিন নিতে আসে। তারপর ঠিক হয় যে হ্যাঁ আমি বাড়ি যাব ভোটের পর। ভোটের পর বাড়ি যাব, এই কথাটা কিন্তু ঠিক হয়ে যায়। ভোটের আগের দিন আমারই এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক রিলেটিভের মধ্যে পড়ে, আমি তার বাড়ি যাই রত্তলায়। সেখানে যাওয়ার পর সে কি করে, তার যে রয়েছে আর কি, বললাম এইমাত্র দয়াল বাবা সামথিং, দয়াল কাকু, উনি আমাকে দেখে কারণ নাকি একটা বাইকে করে যেতে, সে বাড়িতে গিয়ে জানায় আমাকে নাকি কার বাইকে করে যেতে দেখেছে, খুব তুমুল অশান্তি। সে কি করে, তার বাড়ির সামনে কি সারাটা দিন দাঁড়িয়ে থাকে, তুই কোথায় আছিস এখনই দেখা। আমার সেদিন হয়ে যায় মেন মাথা গরম, এত কি লোকের কথায় নাচা। আমি যেখানে কোথাও যাইনি, কিছু করিনি, শুরু থেকে একটা তালে রয়েছে, যেহেতু আমার কাছে কিছু রেকর্ডিং ছিল, সেই কারণে ওরা ভয় পেত আর এরকম বলতো, আর খালি বলতো ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তার বোনের আরেকটা কথা ছিল, তার বোন বলতো কি দেখো ঝামেলা তো হয়, তুমি বাড়ি চলে এসো, দাদার সঙ্গে থাকতে ইচ্ছে না তুমি আমার সঙ্গে থাকো, কিন্তু এরকম করো না, সোশ্যাল মিডিয়ায় সবাই চেনে জানে, ঝামেলা জাতি হবে। তাদের জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি তখনও বলি যে না আমি যাব না, তো দাদা এরম করে ও কখনো শুধরাবে না। সে যখন অন্য মেয়ের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে, তার মধ্যে নোংরা নোংরা ভাষাগুলো তো তুমি শুনলেই। তারপরে তারা পার্টির লোক জানায়, পার্টির লোক নিয়ে 20-25 জন মতন লোক আমার বাড়িতে হুট করে চলে আসে। আমরা জানি বড়রা বড়রা কিছু একটা আলোচনা হবে, 20-25 জন লোক মিলে যখন আসে, আমি তো অবাক যে ছোট থেকে বড় সবাই চলে এসে, এরকম একটা কথায় এত লোক কি করে আসে। তখন তারা আসে, আসার পর ঝামেলা জাতি হয়। সেখানে ওই দামরা
একটা এমন একটা কথা বলে দিয়েছে যে ওখানে বলার কিছু নেই। সে দামড়া তো মাতাল 1 নম্বরের, মদ খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, সব খাবে, কোনো বউ সে সহ্য করবে না। সারাদিন বাইরে বেরাবে, ঘুম থেকে উঠে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে, বাড়ি এসে বউ মারবে, বউর সঙ্গে অশান্তি করবে। আমি ওরম ছেলের সঙ্গে কি করে সারা জীবন থাকতে হবে? সবাই সহ্য করলে, যে সহ্য করতে পারে পারে, আমার সহ্য ক্ষমতা কম, আমি পারিনি। আমি মনে করেছি নিজেকে বাঁচানোটা বেটার ওর থেকে, কারণ এই মানুষ কখনো শুধরাবে না। সেই মানুষের কথা এবার বলি, অতগুলি লোকের সামনে একটাই কথা বলে, ও তো বিয়ের আগে থেকেই জানে আমি সিগারেট খাই, তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না। সেম এই মেয়েটাকেও বলেছে আমার বউ পারে না। এগুলো কি ধরনের, কোন ভদ্রসভ্য পরিবারের ছেলেরা এইসব কথাবার্তা বলে বেড়ায়? সে জামাই এত বলছে, আর ওই ভিডিও রেকর্ডিং এর মধ্যে আমার পিসি বারবার বলছে আমার বাড়ি ছিল, আমার বাড়ি ছিল। তারপরে আমি জানি না, কিন্তু সেদিন সে রেকর্ডিং অন করে এসেছিল, ঝামেলা অনেক হয়েছে, তার আগে মাথাটা গরম ছিল, যে যা পেরেছে বলে গেছে। সে আমায় কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি 500 টাকা অন্তত নিয়ে যাও, বাপের বাড়ি যাচ্ছ। বলতো বাপের বাড়ি গেলে কি টাকা লাগে? সে আমার একটা জিনিসের খরচাপাতি দিত না। ইভেন আমাদের ডিভোর্সের ফার্স্ট সাইনটা যখন হয়, ফাইনাল সাইনের আগে, তার বাড়ির থেকে কিছু জিনিসপত্র আমার পাঠানো, সামথিং আমার বাড়ির থেকে দেওয়া যে সোনার জিনিসগুলো আছে সেইগুলো। তো সেখানে আমার জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় আমি কিনেছি, ওখানে নিজের টাকায় কেনা, স্পন্সর করতাম। আমি একদমই যে কামাতাম না তা না, সবার সাথে আমি কামাতাম। আমি যখন বলি যে আমার এই জামা প্যান্টগুলো, আমার ছেঁড়া বেড়া 100-150 টাকা ছেঁড়া বেড়া জামা প্যান্টগুলো পাঠিয়েছে, যেগুলো কিন্তু তারা কিনে দিয়েছে, সেগুলো পাঠিয়েছে। কিন্তু যেগুলো আমার টাকায় ভালো জিন্স বা ড্রেস আছে, সেগুলো দেখি মাঝে সাঝে পরে আমি নাচতে, তো সেগুলো আমায় পাঠানো হয়নি। আমি তখন যেভাবে বলে আমার দাদার টাকায় কেনা, আমি তাও কিছু বলি না, বললাম ঠিক আছে রাখ, ঝামেলা যাতে আমি তখনও করতে চাইনি। আমি নিজের মতন যখন সবসময় চুপ ছিলাম, তাহলে তোমরা কেন আমায় পোক করছো? এখন সবাই আমায় এসে কমেন্ট করবে যে আমি ধোয়া তুলসী পাতা না, আমি এই না সেই না, ধোয়া তুলসী পাতা কেউ না। আর একটা কথা, আমার যখন শরীর খারাপ হতো না ওই বাড়িতে, ওরা তো ছিলই ভণ্ড ডাক্তার, আমায় ডাক্তার দেখাতো না। আমি একবার পেটে ব্যথায় খুব, আমি হয়তো অনেক মোটা হয়ে গেছিলাম আগে, তোমরা অনেকেই দেখেছো, এখনো একদম রোগা নই। আমার শরীরে জল ঢুকে গেছিল, তারপর ডাক্তার দেখানোর পর আলট্রাসোনোগ্রাফি করার পর বলেছিল একটু সিস্টেরও প্রবলেম আছে, মানে একটা গাঢ় মতন তৈরি হয়ে গেছে। তার আগে আমার তুমুল পেটে ব্যথা, আমার কিন্তু ডাক্তার দেখানি, তারা নিজেরা স্লাইন দেবে, নিজেরা ওষুধ এনে দেবে। তারপরে যখন আমি সুস্থ হচ্ছিলাম না, ওদের এক কথা বাপের বাড়ি যাওয়ার জন্য এরম করছে। মানে আমার অসুস্থতা যখন হতো, আমার যখন শরীর খারাপ লাগতো, এটাই বলতো আমি বাপের বাড়ি যাওয়ার জন্য নাটক করছি, আমি ডক্টর না দেখালে ঠিক হবো না, ওদের উপর আমার বিশ্বাস নেই। অথচ তারা আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে। এখন বলতে গেলে হয়তো এগুলো আমার আসছেও না, যেহেতু 1-1.5 বছর আগের কথা, আমি এখন কি বলবো তোমাদেরকে। যাই হোক, বাকি কথা পরে হবে। আমার আর ভালো লাগছে না এই নিয়ে বেশি টানা হেঁচড়া করতে, এখনো পর্যন্ত এত দূর। আবারও মিথ্যে কথা, ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল। তো তোমরাই একটা